নমস্কার। নমস্কার। উত্তরবঙ্গ আহ্বানের এই সান্ধ্যকালীন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাধন কুমার পাল। আজকে 16ই ডিসেম্বর। আজকের দিনটি জাতীয় বিজয় দিবস হিসাবে পালন করা হয়। সারা দেশ জুড়ে বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান পালিত হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে। বিজয় দিবস কিসের বিজয় দিবস, এই বিষয়টি আমাদের বিশেষ করে জানা দরকার। আমরা জানি 1971 সালের 16ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী একটা ঐতিহাসিক বিজয় পেয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। এই দিনটি এলেই আমার মনে পড়ে গীতার সেই বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য। এই যে বাণী, এই বাণী আমার সবসময় মনে পড়ে। কারণ হচ্ছে আমরা জানি যে দেশ ভাগের পর যে দেশটি সৃষ্টি হয়েছিল পাকিস্তান, পাকিস্তানের দুটো অংশ ছিল, একটা হচ্ছে পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তান, আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পশ্চিম পাকিস্তানি শাসকরা আর পূর্ব পাকিস্তানের যে বাংলাভাষী মানুষ, তাদের উপর অবর্ণনীয় অকথ্য অত্যাচার নামিয়ে এনেছিল। ইতিহাস অন্তত তাই বলছে। পরিসংখ্যান বলছে সেই সময় 20 থেকে 30 লক্ষ মানুষকে খুন করা হয়েছিল। 4 লক্ষ মা বোনেদের আর তাদের সম্ভ্রম হানি করা হয়েছিল। ধর্ষিতা হতে হয়েছিল 4 লক্ষ মা বোনকে সেই সময়। এই যে অবর্ণনীয় অত্যাচার, এই অবর্ণনীয় অত্যাচার দেখে কিন্তু ভারতবর্ষ স্থির থাকতে পারেনি। সৈন্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল পাকিস্তানের অত্যাচারী শাসকদের সাহায্য করতে। আমাদের সেই পুরাণের সময় থেকে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল এরকম অত্যাচারীদের দমন করতে। সে রামায়ণের সময় রামচন্দ্রকেও দেখেছি, সে অনাচারী রাবণ, সে দুরাচারী বালিকেও বিনাশ করেছিলেন, বিনাশ করে ধর্মের রক্ষা করেছিলেন। ঠিক সেরকমই পশ্চিম পাকিস্তানি শাসকদের আর উচিত শিক্ষা দিয়ে পূর্ব পাকিস্তানের যে বাংলাভাষী মানুষ, তাদেরকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন ভারতবর্ষ। সেই সময়কার পাকিস্তানি শাসকদের অত্যাচার এতটাই ভয়াবহ ছিল যে 10 মিলিয়ন মানুষ সেই সময় ভারতবর্ষে আগমন করেছিলেন, এটা আমরা জানি। মাত্র 13 দিনের যুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা। সেই সময় ফিল্ড মার্শাল মানেক শাহ, যার কথা স্মরণ না করলেই নয়, উনি একটা মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজটি এখনো আমরা স্মরণ করি, প্রতি বছর এটা সবাই স্মরণ করে। ইউ সারেন্ডার অর উই ওয়াইপ আউট, ইউ সারেন্ডার অর উই ওয়াইপ ইউ আউট। এই মেসেজ পাঠানো হয়েছিল 13ই ডিসেম্বর 1971। এই মেসেজ পাওয়ার পর জেনারেল নিয়াজি 93,000 পাকিস্তানি সেনা সহ তখন সারেন্ডার করেছিলেন। এই অভূতপূর্ব জয় বিশ্বের ইতিহাসে কিন্তু আর নেই। এত অল্প সময়ের যুদ্ধে, অর্থাৎ মাত্র 2 সপ্তাহের যুদ্ধে, আর এত বিপুল সংখ্যক সেনাবাহিনী সহ আত্মসমর্পণের ইতিহাস কিন্তু নেই। পাকিস্তান যতবার যুদ্ধ করেছে হেরেছে। 47-এ যুদ্ধ করেছে, হেরেছে। 65 সালে যুদ্ধ করেছে, হেরেছে। 99 সন কার্গিল যুদ্ধ, সেখানটাও কিন্তু পাকিস্তান হেরেছে। তা আজকে এই যে যুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাস, এই বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের এই সরাসরি অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছেন মাননীয় শ্রী লক্ষ্মী নারায়ণ ভালা, অত্যন্ত পরিচিত মুখ। মাননীয় লক্ষ্মীদা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত বরিষ্ঠ প্রচারক। লক্ষ্মীদা আমাদের সবার পরিচিত। লক্ষ্মীদা, আপনাকে আজকের প্রোগ্রামে আমরা স্বাগত জানাই। আমার তরফ থেকে প্রণাম আপনাকে। আজকে আমাদের সময় দিয়েছেন, এই অনুষ্ঠান আমরা করছি এবং আপনার উপস্থিতির জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। লক্ষ্মীদার পরিচয় আমরা যদি করাই, দেখব লক্ষ্মীদা বহু ধরনের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করে এখন হিন্দু স্পিরিচুয়াল অ্যান্ড সার্ভিস ফাউন্ডেশনের
জাতীয় সহ আহ্বায়কের দায়িত্ব আছেন। এছাড়াও বহুবিধ দায়িত্ব লক্ষ্মীদা পালন করেছেন, বহুবিধ দায়িত্ব। ভাইস প্রেসিডেন্ট মেরা সমর্থ ভারত, মেম্বার অফ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি স্বদেশী জাগরণ মঞ্চ, ডিরেক্টর আছেন নিউজ সংস্থান, প্যাট্রন, চাণক্য বার্তা, এরকম বহুবিধ সংস্থার সাথে এবং সংবাদ সংস্থার সাথে মাননীয় লক্ষ্মীদা যুক্ত আছেন। লক্ষ্মীদাকে আমরা পেয়েছি। তা আমি লক্ষ্মীদাকে একটা প্রশ্ন দিয়েই আজকে শুরু করব। সেটা হলো যে এই যে বিজয় দিবস, জেহাদি শক্তি, মৌলবাদী শক্তি, তাদের বিরুদ্ধে যে বিজয় পেয়েছিল ভারতীয় সেনা, বঙ্গভাষী পূর্ববঙ্গের মানুষকে মুক্ত করেছিল, এখন সেই অংশটাকে আমরা বাংলাদেশ বলছি। সেই বাংলাদেশ কিন্তু আবার সেই পাকিস্তানি দুর্বৃত্তদের দখলে যেতে চলেছে। আমরা জানি সে ৭১ যুদ্ধের পরে হাজার হাজার হিন্দু সেখান থেকে আশ্রয় নিয়েছে ভারতবর্ষে, এখনো নিচ্ছে। সেই অত্যাচারের কিন্তু শেষ নেই। তাহলে কি আবার একবার এরকম ভারতবর্ষের প্রয়োজন আছে যে পরিত্রাতা হিসাবে ভারত দাঁড়াবে সেই অত্যাচারের মানুষগুলোর পাশে? আমরা এই বিজয় দিবস নিয়ে আমরা জানি যে প্রধানমন্ত্রী আজকে সেই স্বর্ণিম বিজয় মশাল জ্বালিয়েছেন, যেটা নিয়ে সেই বীর যে আমাদের জওয়ানরা আছে, যারা মহাবীর চক্র, পরমবীর চক্রে সম্মানিত হয়েছিলেন ৭১ যুদ্ধে, তাদের গ্রাম বা শহরে সেই মশাল যাবে, অর্থাৎ একটা বড় আয়োজন হচ্ছে। যাই হোক, এরকম একটা গর্বের মুহূর্তে আমি এই প্রশ্ন নিয়েই মাননীয় লক্ষ্মীদার কাছে আসব যে আবার কি একবার সেই দিন সামনে, যার মাধ্যমে আমরা বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়াতে পারি। এবার আমরা মাননীয় লক্ষ্মীদার মুখে শুনবো আজকের এই বিজয় দিবসের মাহাত্ম্য। লক্ষ্মীদা, আপনি আপনার বক্তব্য শুরু করবেন। সবাইকে নমস্কার জানালাম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ। তো আজকে সারা দেশে আমরা বিজয় দিবস পালন করছি। তার কারণ কি সাধনদা বিশদভাবে বলে দিয়েছেন। কিন্তু যে প্রশ্নটা তোলা হলো, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই আমাকে বলতে হবে যে যদিও এটা বিজয় দিবস, কিন্তু এটা মাঝপথে ছেড়ে দেওয়া বিজয় দিবস। আরো 4 দিন যদি যুদ্ধ হতো তো হয়তো 1947 সনের যেটা ভুল, সে ভুল শুধরে দেওয়ার একটা চান্স আমরা পেতাম। কারণ আমাদের সেনা লাহোর পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এদিকে বাংলাদেশ তো পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল, 93,000 সৈনিক তারা সারেন্ডার করলো। কিন্তু এদিকে পশ্চিম সীমান্তে এখানেও আমাদের জয়যাত্রা আস্তে আস্তে চলছিল, কিন্তু ওটাকে বন্ধ করে দেওয়া হলো। আর সেই জন্য এই প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে পারি যে এটাকে অর্ধ বিজয় দিবস বলা যেতে পারে। আর এই অর্ধ বিজয় দিবসের কথাটা যখনই তুলব, তখনই অতীত, খুব পুরনো অতীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু 1945-46 থেকে যখন ভারত স্বাধীন হবে, ইংরেজরা ভারত থেকে চলে যাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের অবস্থা খুবই কাহিল হয়ে গেছিল। তারা এক একটা করে দেশ ছেড়ে দিচ্ছে। যে দেশের বিষয়ে তারা বলছিল যে আমাদের দেশে সূর্য কোনোদিন অস্ত হয় না, সেই দেশ এক একটা দেশ ছেড়ে দিয়ে নিজের গণ্ডির ভিতরে সীমাবদ্ধ হতে চলেছিল। ভারতও তারা ছাড়বে, একদম স্থির ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু কিভাবে ছাড়বে, তাদের টার্মসে ছাড়বে না আমাদের টার্মসে ছাড়বে, তাতেই একটা বড় প্রশ্ন ছিল। নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিলেন যে আমাদের টার্মসে তারা ছাড়বে, আর সেই জন্য উনি বিজয় যাত্রা আরম্ভ করেছিলেন।
প্রথমে আন্দামান নিকোবর উনি দখল করলেন, তারপর মণিপুর পর্যন্ত এলেন, তারপর বর্তমান ব্রহ্মদেশ যেটা যেটা ভারত থেকে 1935 আলাদা হয়েছিল, ওখানে বসে উনি সেনা গঠন করলেন। আর মহাত্মা গান্ধীর কাছে একটা মেসেজ পাঠালেন রেডিওতে, যে আমি বিজয় যাত্রা আরম্ভ করেছি, এখন ইংরেজরা আমাদের ধাক্কায় সহজে চলে যাবে, কাজেই আপনি ভারতবর্ষের ভিতরে এই যুদ্ধের অনুকূল পরিবেশ সৃষ্টি করুন। কিন্তু মহাত্মা গান্ধী যেহেতু অহিংসার পূজারী বলে খ্যাত ছিলেন, আর সেই খ্যাতিটা উনি অক্ষুণ্ণ রাখতে চেয়েছিলেন, সেজন্য উনি নেতাজি সুভাষের এই আহ্বানে সাড়া দেননি। আর উনি বলে দিলেন যে না, আমি সংবিধান গঠন হচ্ছে, কাজে এই সংবিধান বহির্ভূত কোনো কাজকে আমি সমর্থন করতে পারি না। আর সেই জন্য নেতাজিকে বন্দী করা হলো। তারপর তার কি হলো সেটা এখনো একটা প্রশ্ন চিহ্ন আছে। কিন্তু এই ধরনের একটা বিজয়, যে বিজয়ে আমরা ভারত ভাগও আর এড়িয়ে দিতাম, ভারতকে পুরোপুরিভাবে আমাদের টার্মসে স্বাধীনভাবে পেতাম, আর ইংরেজরা এখান থেকে লেজ লুকিয়ে চলে যেত, কিন্তু সেই অবস্থা আমরা আনতে পারিনি, কারণ অহিংসা। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমস্ত বিশ্বে চলছে, কিন্তু আমরা সেই বিশ্বযুদ্ধের সুবিধা আর তার ভিতরে যেটা আমাদের লাভ তুলে নেওয়া উচিত ছিল সেটা তুলতে পারিনি। তারপর দেশ স্বাধীন হওয়ার পরও 1962 সনের যুদ্ধের কথাটা আমরা জানি। চীন আক্রমণ করেছে, এদিকে পন্ডিত জওয়াহরলাল নেহরু হিন্দি চিনি ভাই ভাই এই ভাষণ দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, কিন্তু চীন বিশ্বাসঘাতকতা করে আক্রমণ করলো, ভারতের বেশ প্রচুর ভূমি দখল করলো। আমাদের সেনা সে দখল থেকে চীনকে সরিয়ে দিতে পারে সেই ক্ষমতা তাদের ছিল, কিন্তু পণ্ডিত নেহরুর মনোভাবটা এরকম ছিল যে যে জমিটা তারা দখল করেছে তাতে ঘাসও ওঠে না, ঘাসও ফলে না, কাজেই সে জমি গেলই বাকি আর থাকলোই বাকি। তো দেশের প্রতি এই ধরনের যে ভাব, মানে মা যদি বৃদ্ধ হয়ে গেছে তাহলে ও বাঁচলোই বাকি আর মরে গেলেও কি, এই ধরনের যদি কেউ ভাবে তাকে সুপুত্র বলা যায় না। কিন্তু পন্ডিত জওয়াহরলাল নেহরুর মনোভাব এরকমই ছিল, আর সেই জন্য উনি সেনাকে আর এগিয়ে যেতে বা যুদ্ধ করতে বারণ করলেন, যুদ্ধ থেমে গেল। কিন্তু চীনের মনোভাবটা কোনো পরিবর্তন হয়নি। চীন তখন দেখেছে যে এখন সরাসরি যুদ্ধ না করেও কিছু ভেতরে ভেতরে আমরা যদি অন্য ধরনের প্ল্যানিং করি, অন্য ধরনের কোনো ব্যবস্থা করি, তাহলে ভারতকে আমরা দখল করে নিতে পারি। আর সেই জন্য তারা এই যে করিডোর, যেটা আমরা যেখানে আছি বসে আছি শিলিগুড়িতে, সেই শিলিগুড়ির করিডোর যেটাকে চিকেন নেক বলা হয়, সেখানে নিজেকে কেন্দ্রিত করলো। আর নকশালবাড়ির আন্দোলন তারই প্রতিফলন। তো যাই হোক, এই ইতিহাসে আর বেশি ডিটেলে যাব না। কিন্তু 1965 সনে যখন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী, উনার মনোভাব পণ্ডিত নেহরুর থেকে ভিন্ন। উনি পাকিস্তানের আক্রমণের পর এই ধরনের একটা স্ট্র্যাটেজি অবলম্বন করলেন, আর সেনাকে পুরোপুরিভাবে অনুমতি দিলেন যে যে কোনো ভাবে যুদ্ধ জয় করতে হবে, আর আমরা যুদ্ধ জয় করলাম। কিন্তু আমার সেই কংগ্রেসের যে মনোভাব, সেই মনোভাবে তার উপরে প্রেশার এলো। তখন পূজনীয় গুরুজি আমাদের সরসঙ্গ চালাচ্ছিলেন,
উনি জানিয়েছিলেন যে এই সুযোগে আমরা আরো এগিয়ে যাওয়াটা উচিত, এখন কোনো ধরনের সমঝোতা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু বৈশ্বিক প্রেসারে শেষ পর্যন্ত কংগ্রেস নত হলো, লাল বাহাদুর শাস্ত্রীকে তাশকন্দে যেতে হলো। আর তারপর কি হলো আমরা সবাই জানি, তাশকন্দ থেকে লাল বাহাদুর শাস্ত্রী ফিরে আসতে পারেননি, ওনার লাশ ফিরে এলো। তো এই ধরনের যে আমাদের দেশের দুরবস্থা, যে বিজয়ী হয়েও আমরা বিজয়ের কাছে গিয়েও ওটাকে হাতে নিতে পারি না, বা হাতে নিলেও পুরোপুরি নিতে পারি না, এই ধরনের যে আমাদের দুর্ভাগ্য বা এই ধরনের আমাদের যে পলিসি, সেই পলিসির বিষয়ে আমাদের ভাবতে হবে। 1971 সনে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, খুব দুর্দান্ত মহিলা বলা যেতে পারে। আর উনি সেনাকে অনুমতিও দিলেন যে পাকিস্তানকে আমরা ভাগ করে দিব। ভিতরে ভিতরে সমস্ত স্ট্র্যাটেজি ঠিক করা হলো, মুক্তিবাহিনীর গঠন হলো, সেনার সাথে মুক্তিবাহিনী এভাবে মিলিয়ে তারা পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তান, আর মুখ্য বিষয়টা ছিল যে পূর্ব পাকিস্তানের উপরে উর্দু ওরা চাপিয়ে দিতে চাইছিল। যে মুসলিম কান্ট্রি, যখন মুসলিমদের প্রমুখ ভাষা উর্দু, কাজেই এই বাংলাদেশেও, যেটাকে আজকে আমরা বাংলাদেশ বলি, তো পূর্ব পাকিস্তানেও উর্দুর প্রভাব থাকা উচিত, উর্দু এখানে কম্পালসারি থাকবে। কিন্তু ভাষার প্রতি যেটা আনুগত্য, সেই আনুগত্যের ফলে এখানকার বাংলাভাষী মুসলমান তারা সরকারের কাছে, ভারতের কাছে মদত চাইল। ভারতও দেখেছে যে এই সুযোগে পাকিস্তানকে যদি ভাগ করে দেওয়া যায়, পাকিস্তান দুর্বল হয়ে যাবে, কাজে সম্পূর্ণভাবে মদত করা হলো। আর তাতে আমরা যুদ্ধ জয় করতে পেরেছি। 93,000 সৈনিক তাদের নিয়ে সেনাপতি সারেন্ডার করলেন। অথচ এই সুযোগে এদিকে আমরা এগিয়ে যেতে পারতাম, পাকিস্তানকে শুধু ভাগ করা নয়, পাকিস্তানকে ধ্বংস করা যেত। কিন্তু আবার আমাদের সেই উদার মনোভাব সেটা জেগে উঠলো, অহিংসা জেগে উঠলো, আর আমরা যুদ্ধকে থামিয়ে দিলাম। এইভাবে একটা বিজয় সম্পূর্ণ না হয়ে অর্ধেক থেকে গেল। এই ধরনের যে অবস্থা, এই অবস্থা বারবার আসছে, তার কারণ কি? তো দেশের প্রতি যে মনোভাব থাকা উচিত, সে মনোভাবের অভাব। আমরা সবাই জানি যে আমরা আমাদের দেশকে মাতৃভূমি বলে বলি, পিতৃভূমি বলে বলি, পুণ্যভূমিও বলি। আর তার বিষয়ে আমাদের একটা শ্রদ্ধার ভাব আছে। তার উপরে যদি কোনো ধরনের আঘাত হয়, সেটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিছু লোক এরকম আছে যারা ভাবে যে এটা তো মাটির একটা টুকরো, যেটুকু পেলাম সেটুকুতে থাকলেই হলো। আর আমাদের ধর্ম বা আমাদের দর্শন এই নিয়ে এত মাথামাতি কেন? আমরা তো যে কোনো ভাবে বাঁচতে হবে, আর এই যে কোনো ভাবে বাঁচতে হবে এই মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গে বামপন্থীরা এই মনোভাবকে আরো বেশি জাগিয়ে তুলল। আমাদের যে ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি, ওটার বিষয়ে তাদের মনোভাব তারা স্পষ্ট করলো যে এটা ব্যক্তিগত বিষয়। পুজো পাঠ, মাটির টুকরোকে মা মানা, গরুকে মা মানা, এগুলো নিজের ব্যক্তিগত ভাব। এটা আমাদের দেশের অর্থনীতির সাথে কোনো সম্পর্ক নাই। আর্থিকভাবে যদি আমাদের সম্পন্ন হতে হয়, আমাদের এইসব বাদ দিতে হবে, আর আর্থিক উন্নয়নের জন্য এগিয়ে যেতে হবে। কিন্তু ওরা আর্থিক উন্নয়নেরও কোনো প্ল্যানিং দিতে পারেনি। আর তার কারণ হলো তাদের কাছে সেরকম প্ল্যানিংও নাই।
বামপন্থীদের একটাই নিয়ম যে তারা অরাজকতা সৃষ্টি করতে চায়, অরাজকতা সৃষ্টি করে যে কোনো ভাবে বর্তমান সরকার সে যাতে উৎখাত হয়ে যায় আর অন্য কোনো কেউ ক্ষমতায় আসে। এইভাবে শুধু ক্ষমতার পরিবর্তন, এটাকেই তারা পরিবর্তন বলে ভাবে। কিন্তু আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, এই বিষয়ে যে ধরনের আগ্রহ থাকা উচিত সে আগ্রহ তাদের কোনোদিনই হতে পারে না, হবেও না। আর সেজন্য আমাদের এই বাংলাদেশ স্থাপন হওয়ার পরও বাংলাদেশেরও সমস্ত নেতৃত্বদের কাছে এই বামপন্থীরা জড়ো হলো, আর তারা ভারতের মতো পন্থ নিরপেক্ষ বাংলাদেশ হোক, যেটা ভারত অন্তর্মনে হয়তো চেয়েছিল যে আমরা পাকিস্তান থেকে যদি বাংলাদেশকে আলাদা করি তাহলে সে কমপক্ষে আমাদের মতো পন্থ নিরপেক্ষ থাকবে, সেকুলার থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা সেকুলার থাকেনি, তারাও সেই ইসলামপন্থী হয়ে গেল আর ইসলামিক রাজ্যই হয়ে গেল। ইসলামিক রাজ্য হলে যা হয় সেটা স্বাভাবিকভাবে ওখানে হতে শুরু করলো। ওখানে আবার সেই হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দু মন্দির ভাঙা, হিন্দুদের মেয়েদের প্রতারিত করা, নিয়ে যাওয়া, পালিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের যা যা অত্যাচার যারা করতে পারে। আর এই অত্যাচারের মূলে তাদের মনোভাব বা তাদের শিক্ষাও, তাদের শিক্ষা এটাই আছে যে সম্পূর্ণ বিশ্বকে আমরা ইসলাম না করলে আমাদের জীবনের মিশন পুরো হবে না, কাজেই আমাদের ইসলাম করতে হবে, কাফিরদের ধর্ম পরিবর্তন করতে হবে, যদি ধর্ম পরিবর্তন না করে তাদের মেরে ফেলতে হবে। এটা যেহেতু কোরআনেও লেখা আছে আর তাদের সমস্ত শিক্ষা দীক্ষাতে এটাই বলা হয়, তো ইসলামিক রাষ্ট্র হওয়ার মানেই হচ্ছে যে নন ইসলামিক লোকেদের প্রতারিত করা, অত্যাচারিত করা আর তাদের বাধ্য হয়ে ধর্ম পরিবর্তন করার জন্য এই আর কি বাধ্য করা। তো এই ধরনের যে অবস্থা, সেই অবস্থা বাংলাদেশে আমরা ক্রমান্বয়ে হতে দেখেছি। কত পার্সেন্ট হিন্দু ছিল? 12-13%, সেটা নেমে গিয়ে মাত্র 2%-এ চলে এসছে, তার থেকেও কম হয়ে গেল। সঠিক সংখ্যা আমরা যদিও জানতে পারি না, তথাপি 10% মানুষ 71-এর পর আজ পর্যন্ত এখান থেকে কমে যাওয়া, আর হাজার হাজার মানুষ ইনফিল্ট্রেশন করে ভারতে এসে এখানে বসবাস করছে, বিভিন্ন জায়গায় তারা এসে আর নিজের প্রতিপন্নী স্থাপন করার চেষ্টা করছে, ভোট দিবে তারা, তারা এখানকার সম্পূর্ণ আইন মেনে মানতে বাধ্য হয়ে এই ধরনের যাতে ব্যবস্থা হয়, আমরা আইন মানবো না কেন এখানকার, আমরা এখানকার সিটিজেন হব। তো এই ধরনের যেটা তাদের জেদ, আর তার জন্য যত রকম চালাকি করতে পারা যায় সেই সমস্ত রকম চালাকি করে তারা সিটিজেনশিপ নিচ্ছে, আর এখানে তাদেরই সহকর্মীরা প্রশ্রয় দিচ্ছেন। ওয়াম ইসলামিক, এটা একটা নতুন চিন্তাধারাও গড়ে উঠেছে। বামপন্থীরা যদিও কোনো ধর্ম মানে না, কিন্তু ইসলামের কাছে তারাও সারেন্ডার, আর তারা ইসলামের প্রচারের জন্য নিজেকে সমর্পিত করেছে। বাম ইসলামিক চিন্তাধারা, এই ধরনের যে একটা নতুন চিন্তাধারা আমরা দেখতে পাচ্ছি, ওটা বাংলাদেশ থেকেই গড়ে উঠেছে। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গেও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর বর্তমান আমাদের দুর্ভাগ্যই বলা যেতে পারে যে মমতা দিদি, যে এক সময় বামপন্থীদের বিরুদ্ধে এত মুখর ছিল যে সম্পূর্ণ বাংলার জনগণ তার পিছনে দাঁড়িয়ে গেল, হ্যাঁ বামপন্থীদের এখান থেকে হাঁটাতে হবে। কিন্তু বামপন্থীদের হাঁটিয়ে দেওয়ার পর বামপন্থীদের কবলেই সে আবার চলে গেছে, কারণ বামপন্থীদের পলিসি এটাই, দে ইনফিল্ট্রেট, তারা প্যারালাল কোনো কিছু করতে পারে না, সক্ষম নয়। তারা অ্যাডমিনিস্ট্রেশনে ইনফিল্ট্রেট করবে, তারা সমাজ জীবনে ইনফিল্ট্রেট করবে, তারা বিভিন্ন চিন্তাধারায় ইনফিল্ট্রেট করবে, আর এভাবে বিতর্ঘাত করে তারা নিজের প্রতিপন্নী স্থাপন করার চেষ্টা করে। তো সেই কাজটা
তারা টিএমসিতেও আরম্ভ করলো। তৃণমূল কংগ্রেসের ভেতরে আজকে বলা যেতে পারে যে বামপন্থীরা প্রচুর মাত্রায় আছে, আর তারাই এই অরাজকতা, তাদের যেটা পলিসি যে আমাদের অরাজকতা সৃষ্টি করতে হবে, বাকি কাজ নিজে নিজে হয়ে যাবে। তো অরাজকতা সৃষ্টি করার মূল যে চিন্তাধারা ওটা বামপন্থীদের, আর সেই চিন্তাধারা নিয়ে মমতাও ইসলামের প্রতি নিজের আনুগত্য সেটাকে প্রকাশিত করতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই হিন্দুদের যত পূজা পার্বণ তার উপরে প্রতিবন্ধ করতে পারে, কিন্তু মুসলিমদের বিষয়ে এক শব্দ বলবে না। তার উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেজন্য মমতার বেশি দিন ক্ষমতায় থাকা, এটা পশ্চিমবঙ্গ মানে সম্পূর্ণভাবে ইসলাম হওয়ার পথে ঠেলে দেওয়ার মতো কাজ হবে। আর সেজন্যই আমার খুব স্পষ্ট মত যে আমাদের আসল যুদ্ধ, আসল লড়াই যারা ইসলামকে এভাবে প্রশ্রয় দিচ্ছে তাদের সাথে। আর ইসলাম বলতে কি তা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে যারা স্বার্থী বা ভীতু, আর এই দুটো মনোভাবের জন্য যারা নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম অবলম্বন করেছে, তারাই হলো ইসলামিক। তারা কোনো আদর্শের জন্য ইসলাম হয়নি, তারা কোনো ভালো দেখেছে আমাদের বর্তমান যা হিন্দু ব্যবস্থা তার থেকে ভালো দেখেছে, এই ধরনের কোনো ভাব নাই। তারা শুধু ভীত, বা তারা কোনো জায়গায় হয়তো কোনো স্বার্থ রক্ষা করতে পেরেছে, সেই জন্য স্বার্থ আর ভীতি, এই দুটোর ভিত্তিতে তারা ইসলাম অবলম্বন করেছে। কাজেই তাদের কাছে এই দুটোই আমাদের ব্যবহার করতে হবে, ভীতিও দেখাতে হবে, আর আবার যদি ফিরে আসে তাহলে ফিরে আসলে তাদের আমরা আপন করে নিতে পারি। ইসলাম অবলম্বন করলে আপন করতে পারবো না, কিন্তু যদি আবার ফিরে আসে নিজের ধর্মে তারা আপন করে নিতে পারবো। এই মনোভাবটা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে নিশ্চয়ই আমি মনে করব যে আগামী কয়েকদিনের ভিতরেই একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। আর সেই পরিবর্তন আনার জন্য নিজের প্রতি, যেটা রজ্জু ভাইয়া প্রায় বলতেন, যে আমাদের অ্যাসার্টিভ হিন্দু হতে হবে, আগ্রহী হিন্দু, আমি হিন্দু, এই ভাবটা যেটা নেতাজি সুভাষচন্দ্র বোসও বলতেন, আর বিশেষ করে স্বামী বিবেকানন্দ বলতেন। স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ ইতিহাস আমরা জানি, তার জীবনী আমরা হয়তো সবাই পড়েছি নিশ্চয়ই। আর তার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এটাও বলেছেন যে যদি দেশকে জানতে হয় স্বামী বিবেকানন্দকে জেনে নাও। তো দেশের সাথে এত যিনি একাত্ম হয়ে গেছেন, তার জীবনী, তার জীবন থেকে যদি আমরা প্রেরণা পাই, তাতে এটাই দেখব যে উনি বলেছেন যে একজন হিন্দু যদি ইসলামিক হয়ে যায় তো দেশের একজন শত্রু তৈরি হয়ে গেছে। এভাবে ভাবতে কোনো অসুবিধা নাই, কারণ তার এই দেশের প্রতি দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে। আর সেই জন্য তাদের ভয়বিন হয় না প্রীত, এই মনোভাব নিয়েই আমাদের একটা যেহেতু লোকতন্ত্র, জনতন্ত্র, তো ভোটের ভয় দেখাতে হবে। আমরা সংগঠিতভাবে যদি ভোট করি তাহলে নিশ্চয়ই তাদেরও এই ভাবটা আসবে যে হয়তো আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ সংগঠিত শক্তি তৈরি হচ্ছে। কাজেই আমার মনে হয় যে বেশি দীর্ঘ কথা না বলে এই বিষয়ে আমরা যদি কোনো আলোচনা করি, আমি আগেও বলেছিলাম সাধনদাকে, তো একতরফা ভাষণ না করে যদি কোনো প্রশ্নোত্তরের
ব্যবস্থা থাকে, ঠিক। অন্যেরও মত জানা চাই, আমারও মত আচ্ছা আমি বলবো, আচ্ছা আমার লক্ষ্মীদা, বক্তব্য রাখবো। লক্ষ্মীদা, তো এই ধরনের হ্যাঁ কিছু হতে পারলে হ্যাঁ হয়তো ভালো হ্যাঁ, হবে। আমার একটা, হ্যাঁ, হ্যাঁ লক্ষ্মীদা, আমার একটা ছোট প্রশ্ন, আমার একটা ছোট প্রশ্ন, প্রশ্নটা হলো যে 47-এ ভারত হ্যাঁ, পাকিস্তান প্রশ্ন যুদ্ধ করেছে কেউ? হয়েছে, 65-তে যুদ্ধ হয়েছে। না, শুনতে হ্যাঁ, পাচ্ছি আমি না। প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমি প্রশ্ন করছি, বললাম যে 65-তে যুদ্ধ হয়েছে, না, না, শুনতে পাচ্ছেন? খুব কম, মানে শোনা যাচ্ছে? পুরোপুরি শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ, আপনার কথা এবার বলুন। স্পষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, বললাম যে 47-এ যুদ্ধ হয়েছে, পাকিস্তান হেরেছে। 65 সালে ভারত হুম, পাকিস্তান যুদ্ধ হয়েছে, হেরেছে। হুম, 71-এ যুদ্ধ হয়েছে, হেরেছে। হুম। 99-এ যুদ্ধ হয়েছে, হেরেছে। এরপরেও পাকিস্তান তো একটা ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে। এটা শেষ কোথায়? এটা কবে শেষ হবে? এখনো ভারতকে ছাড়তে হচ্ছে, নিরন্তর সন্ত্রাসবাদী পাঠাচ্ছে, এখনো কলকাতার মাটিতে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি উঠছে ভারতবর্ষের হুম, বিভিন্ন হুম। জায়গাতে। এটা শেষ কোথায়? এটি আমার প্রশ্ন। এটার শেষ কঠোর হস্তে দমন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। লোকতন্ত্রের দোহাই দিয়ে এরা নিজের আহ, মানে চামড়া বাঁচাতে চায়, কিন্তু লোকতন্ত্র মানে এটা নয় যে দেশ বিরোধী কাজ করবে। কারণ সংবিধানে এটা লেখা আছে স্পষ্টভাবে, দেশের একাত্মতার প্রতি যদি কোনো প্রশ্ন তোলে কেউ, তাকে এখানে সহ্য করা যাবে না। কিন্তু যেহেতু তারা ইসলামপন্থী, আর ধারা 30-এ তাদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যে তারা বিভিন্ন রকম সুবিধা এখান থেকে অর্জন করতে পারে, সেই সুযোগ তারা নিচ্ছে। কাজেই তার সঠিক ব্যাখ্যা হওয়া উচিত। আর আমি বর্তমানে এই আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের আহ, ভিতরে যে চিত্র লাগানো আছে, সাজানো আছে, নন্দলাল বোস, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে উনি সম্পূর্ণ সংবিধানের 22টা চ্যাপ্টার, সে প্রত্যেক চ্যাপ্টারে এক একটা ছবি 3 ইঞ্চি বা 8 ইঞ্চি স্পেস ওনাকে দেওয়া হলো, এই স্পেসে আপনি চিত্র এঁকে দিবেন, সেই চিত্রটা এখানে ছাপা হবে। তো উনি 22টা ভাগের জন্য বিশদভাবে চিন্তা ভাবনা করে আর এক একটা চিত্র তৈরি করেছেন। কোনো জায়গায় দুটো চিত্র দিতে হলো, কোনো জায়গায় একটা চিত্র। তাতে একটা উদাহরণ আমি দিই শুধু। উনি এক জায়গায় দিয়েছেন চ্যাপ্টার, খুব সম্ভব 15 বা 16 হবে, নির্বাচন। নির্বাচনে, হ্যাঁ আছে না এখানে, হ্যাঁ, हमारा संविधान भाव एवं रेखांकन, এই বইতে তার সম্পূর্ণ বিশ্লেষণ আমি দিয়েছি। তো নির্বাচন, আমাদের দেশের নির্বাচন কিভাবে হবে তার ব্যাখ্যা সংবিধানে দেওয়া আছে, কিন্তু সংবিধান এটা বলতে পারে না যে কাকে নির্বাচিত করতে হবে বা কি ধরনের লোক নির্বাচিত হবে। তো তাতে নন্দলাল বোস দুটা চিত্র দিয়ে দিয়েছেন, যে ছত্রপতি শিবাজীর মতো পরাক্রমী হওয়া চাই, আর গুরু গোবিন্দ সিংহের মতো ত্যাগী হওয়া চাই। এই ধরনের নেতা আমাদের চাই। কিন্তু যদি আমরা এই ধরনের নেতৃত্ব না দিয়ে অন্য কাউকে যদি বেছে দিই, তাহলে সে তো নিজের মতোই কাজ করবে। এখন বলা যেতে পারে যে 70 বছর পর, এর আগেও হয়তো দিয়েছি আমরা ঠিক নেতৃত্ব, কিন্তু তার হাতে সে শক্তি দেয়নি আমরা, তাকে সম্পূর্ণভাবে জিতিয়ে দেয়নি। 70 বছর পর এই অবস্থা, মানে এই এই একটা সুযোগ আমরা পেয়েছি যে নরেন্দ্র মোদী সম্পূর্ণ ক্ষমতা নিয়ে দেশের উপরে শাসন করতে পারে। আর সেজন্যই এখন আচ্ছা পাকিস্তানের যেটা আচ্ছা লক্ষ্মীদা, মনোভাব, আমার আরেকটা সেই আরেকটা মনোভাব প্রশ্ন নিশ্চয়ই আছে। পাল্টেছে। তাকে এখন কিছু করতে গেলে 10 বার ভাবতে হবে। আগে না ভেবেও সে উৎপাত করতো, এখন কিন্তু আম- ভাবতে আম- হবে। ঠিক। আ- আম- আ- হ্যাঁ। আমার আমার আরেকটা প্রশ্ন ছিল হুম, লক্ষ্মীদা, আমার একটা প্রশ্ন ছিল
সেটা হচ্ছে যে ভারত বুকের রক্ত দিয়ে, ভারতের সেনারা নিজের রক্তের বিনিময়ে পাকিস্তানের সাথে লড়াই করে হুম। বাংলাদেশের সৃষ্টি করলো, বাংলাদেশ স্বাধীন করলো। সেই স্বাধীন বাংলাদেশ আজকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটাকে বেইমানি বা বিশ্বাসঘাতকতা বলা যায় না? এটাই আমার তার প্রশ্ন। কারণ তারা তারা ডেমোক্রেটিক থাকেনি, বা তারা পন্থ নিরপেক্ষ থাকেনি, তারা ইসলামপন্থী হয়ে গেল, ইসলামিক রাজ্য বলে দিল নিজেকে। কাজেই ইসলামিক রাজ্য হলে সেখানে ডেমোক্রেসিও নাই, সেখানে পন্থ নিরপেক্ষতাও নাই, তারা তো অন্য কাউকে মানবেই না। এটা তাদের বইতেই লেখা আছে, তাদের শিক্ষাই এটা। কাজেই তখন পূজনীয় গুরুজি বলেছিলেন যে বিজয় করার আগে একটা শর্ত দেওয়া উচিত ছিল, যে ও যেন ইসলামিক রাষ্ট্র না হয়। কিন্তু আমাদের সরকার সে কাজটা করেনি। তখন প্রেশার দিলে কিন্তু এটা হয়ে যেত, যে ভারতের মতো আমরাও পন্থ নিরপেক্ষ থাকবো। আজকের দিনে এখনো কিন্তু যে অনুপ্রবেশ, যে অত্যাচার, হুম। সেই অত্যাচার কিন্তু এখনো সংগঠিত হচ্ছে। হচ্ছেই তো। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে দিনের পর দিন পাকিস্তানিদের প্রভাব বাড়ছে। বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ গোষ্ঠী, বাংলাদেশের যে উদারনৈতিক উদারপন্থী গোষ্ঠী, তারা কিন্তু ক্রমশই কোণঠাসা হচ্ছে বাংলাদেশে। ঠিকই। তা আপনার কি মনে হয় যে বাংলাদেশ ভবিষ্যতে আর একটা তালিবানি রাষ্ট্র হতে চলছে? না, এখন এই যে রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিম যারা আসছে, তারাও তো বাংলাদেশ হয়ে আসছে। কাজে বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র হলে যা হয় তাই হবে। পাকিস্তান আর বাংলাদেশের কোনো পার্থক্য নাই, শুধু ভাষার পার্থক্য আছে। ভাষার জন্য হয়তো আমরা সমর্থন করতে পারি, কিন্তু তার মনোভাব সেই পাকিস্তানের মতোই, ইসলামিক মনোভাব। কাজে ইসলামিক মনোভাবকে তো ধ্বংস করতেই হবে। আর এটা আজকে সম্পূর্ণ বিশ্বের কাছে একটা সমস্যা। ট্রাম্প তো গতবার ভারতে এসে স্পষ্টভাবে বলে গেলেন যে ইসলামিক সমস্যা সমস্ত বিশ্ব জুড়ে আছে। আর আমাদের দুর্ভাগ্যে বলা যেতে পারে যে আজকে সমস্ত বিশ্বে 54 কান্ট্রিজ দে আর ইসলামিক। আর সব জায়গায় তারা কিন্তু সমস্যার সৃষ্টি করে। অথচ সব থেকে বড় ইসলামিক দেশ যেটা, ওখানে কিন্তু গরুড় এয়ারওয়েজ আছে, ওখানে মন্দিরও আছে, ওখানে রামায়ণও হয়। তো তাকে যদি সমস্ত ইসলামিক কান্ট্রি অনুকরণ করে তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু তারা এটা করতে দিবে না। যারা কট্টরপন্থী তারা এটা হতে দিবে না। তো সেই জন্য এই সমস্যার উপায় একমাত্র কঠোর হস্তে দমন করা ছাড়া আর কিছু নাই। বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময় হয়েছে, তিস্তার জল নিয়েও আলাপ আলোচনা হচ্ছে, হুম। কিন্তু তবুও বাংলাদেশের যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা উদারপন্থী, যারা চান বাংলাদেশ ধর্মনিরপেক্ষ থাকুক, সে ৭১-এ যে ভাবধারা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তারা ক্রমশই কোণঠাসা হচ্ছে আমরা দেখছি। আর তারা পশ্চিমবঙ্গ থেকে শক্তি অর্জন করছে, পশ্চিমবঙ্গ থেকে সাপোর্ট যাচ্ছে তাদের জন্য। আপনি একটু আগে উল্লেখ করলেন এই বিষয়টা। কলকাতায় বসে ক্ষমতাসীন দলের নেতা বলছে যে এটা মিনি পাকিস্তান, কলকাতার এক একটা অংশকে মিনি পাকিস্তান বলে সে বর্ণনা করছে। হ্যাঁ, তারা ক্ষমতায় রয়েছে। এই একটা অদ্ভুত মানসিকতা। আর স্বাধীনতা ৭০ বছর পরেও আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি, যে কারণে ভারত ভাগ হলো সেই কারণগুলো আবার যেন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বুকে। এই এই পরিস্থিতি থেকে আমরা দ্রুত কি করে বেরিয়ে আসতে পারি, যদি একটু বলেন। এটা সব জায়গায় আছে। মানে ইভেন যেটা ক্রিকেটের খেলার মাঠেও যদি সামনে ভারত থাকে আর এইদিকে পাকিস্তান থাকে, তাহলে তারা ভারতীয় খেলোয়াড়দের প্রথমে প্রেসার ক্রিয়েট করে নার্ভাস করে দেয়। এটার প্রচুর প্রমাণ আছে। নিজে ওয়েঙ্গসারকার একটা বইতে এটা লিখেছেন।
আমাদের এই যাকে ভারতরত্ন দেওয়া হলো, কি নাম, সচিন তেন্ডুলকার, উনি ভুক্তভোগী। উনি নিজের জীবনীতে এটা লিখেছেন যে পাকিস্তান সামনে থাকলেই তারা প্রথমে তো আমাদের ভয় দেখায়, ভয়ে ভয়ে আতঙ্কিত করে দেয়, আর তারপর আমরা মাঠে নামি। তো এই আতঙ্কিত অবস্থায় খেলতে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো এটা তাদের মনোভাবই, সে ক্রিকেটই হোক, হকি হোক, খেলার ময়দানই হোক, বা পলিটিক্স হোক। আমি এই ট্রেনের একটা ঘটনা বলি। ট্রেনে করে যাচ্ছি, হঠাৎ 3-4 জন টুপি পরা মুসলিম যুবক, তারা এসে আমাদের পাশে, যারা বসেছিল আমার পাশে, তাদের রিকোয়েস্ট করলো যে আপনারা একটু উঠে যান, আমরা নামাজ পড়বো। আমাকেও বললো, दादा भाई साहब आप भी उठ जाइए जरा, हम नमाज पढ़ेंगे। तो मैंने कहा पढ़ो ना, तो किसने मना किया है? नहीं, हमको पश्चिम की तरफ मुंह करके बैठना है, तो आप इधर बैठेंगे तो पश्चिम की तरफ मुंह आपकी तरफ हो जाएगा। তো আমি ডেটে দিলাম, আরে ট্রেন এখন ঘুরে যাবে তোমার পশ্চিম এই দিক থেকে ওখান থেকে ওদিকে চলে যাবে, নামাজ পড়তে হয়ে যদি যেখানে বসে আছো সেখানে পড়ো, আমি উঠবো না। জোর গলায় বলাতে তারা চুপ হয়ে গেল। আর যারা ভয়ে ভয়ে উঠে গিয়ে ওখান থেকে সিট ছেড়ে দিয়েছিল, তারাও আবার ফিরে এলো, তারাও সাহস পেল। তো এইভাবে ছোটখাটো ঘটনা, কিন্তু সাহসের সাথে যদি আমরা মোকাবিলা না করি, তাহলে তাদের দাপট বেড়ে যাবে। তো এই তাদের দাপট যাতে না বাড়ে, নিজের পাড়াতে, নিজের গ্রামে, নিজের জায়গায়, নিজের পরিবারের উপরে, পরিবারের কারো উপরে তাদের দাপট যাতে না চলে, সেটা আমাদের দেখতে হবে। এই দাপটেই তারা নিজে মানে সামান্য হিন্দুদের আতঙ্কিত করে দেয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, আসাম, বিহারের একটা অংশ জুড়ে দিয়ে গ্রেটার বাংলাদেশ গড়ার একটা চক্রান্ত চলছে, গ্রেটার বাংলাদেশ। সেই অনুসারে তারা কাজও করছে। হ্যাঁ, গ্রেটার বাংলাদেশ মুঘলিস্তান করার একটা পরিকল্পনা, চক্রান্ত একটা চলছে, আমরা দেখতে পাচ্ছি। সেই সংক্রান্ত ম্যাপ আমরা ইন্টারনেটে দেখতে পাচ্ছি, তারা প্রকাশ করছে। একটা বড় ধরনের চক্রান্ত এই ধরনের কিন্তু চলছে। ওদের চক্রান্তের আরেকটা ঘটনা বলি। সুতরাং আমাদের এই যে বিহারে ইলেকশন হলো, তার বিশ্লেষণ যদি করেন আপনারা, হ্যাঁ বলুন, তাহলে দেখতে পারবেন যে কিষানগঞ্জের আশেপাশে সম্পূর্ণ যারা 3 জন জিতেছে তারা ওবেসির লোক। ওখানে তারা কনসেন্ট্রেট করেছে। এই যে চিকেন নেকের এরিয়া, তারা কনসেন্ট্রেট করে ওখান থেকে নিজের 3 জন ক্যান্ডিডেটকে জিতিয়ে দিল। বাকিদের জায়গায় হারুক, কোনো চিন্তা নেই, কিন্তু এখানে আমাদের প্রতিপন্ন থাকা উচিত। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের স্ট্র্যাটেজি। আর সেজন্য এবারের ইলেকশনে আমাদের এই স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে, যে চিকেন নেক এরিয়া যেটা আছে সেটা যাতে দুর্বল হাতে না যায়। খুব ভালো ক্যান্ডিডেট দিয়ে ওখান থেকে তাকে জিতিয়ে দিতে হবে, কারণ ওরা ওই এরিয়াটাকে কনসেন্ট্রেট করেছে পুরোপুরি। আর সেখানে চীনও নিজের স্ট্র্যাটেজি অবলম্বন করছে, পাকিস্তানও করছে। আমরা বিজয় দিবস সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। আপনার এই মূল্যবান বক্তব্যে অনেক নতুন জিনিসও আমরা জানতে পারলাম। আগামী দিনে আমাদের কি করা উচিত, কিভাবে আমরা আগামী দিনে এই পাকিস্তানের যে আগ্রাসী মনোভাব, ইসলামিক অ্যাগ্রেশন কি করে রুখে দিতে পারে, সেই সম্পর্কেও পথনির্দেশ আমরা কিন্তু পেলাম। যাই হোক, আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে যারা লাইভে আছেন, দেখছেন, সবাইকে ধন্যবাদ। লক্ষ্মীদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে আপনাকে এইভাবে পাবো আমাদের পরবর্তী যে কোনো অনুষ্ঠানে। তো আজকের এই সান্ধ্যকালীন সংক্ষিপ্ত কার্যক্রম এখানটাই শেষ করছি। সবাইকে নমস্কার। লক্ষ্মীদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ঠিক আছে, নমস্কার। নমস্কার ঠিক সবাইকে, নমস্কার জানালাম। আবার দেখা হবে, আসি। ঠিক।